বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। অ্যালিস মিট হ্যান্সব্রো। এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় বুদ্ধিতে যার ব্যাখ্যা করা যায় না। এই ঘটনাগুলি বিশ্লেষণ করলে মনে হয় কোথাও বোধহয় সর্বশক্তিমান ঈশ্বর বিদ্যমান আছেন, যাকে আমরা চোখে দেখতে পাই না। বাতাসের মতো তিনি অদৃশ্য, কিন্তু স্থল জল অন্তরিক্ষ সর্বত্র তিনি বিরাজমান। আমাদের জীবনে যে কোনো কর্মকাণ্ডের অন্তরালে এমন এক ঈশ্বরের উপস্থিতি সদা সর্বদা অনুভূত হয়। কিছু কিছু মানুষ হয়তো তার অস্তিত্বকে বিশ্বাস করতে চান না, আবার অনেকে নতমস্তকে তাঁর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন। এখন আমরা আপনাদের সামনে যে গল্পটি বলবো সেটি শুনলে আপনারা বুঝতে পারবেন সত্যি সত্যি এমন এক সর্বশক্তিমান পরম করুণাময় ঈশ্বর আছেন এই পৃথিবীতে। জাহাজ এগিয়ে চলেছে দুরন্ত দুর্বাত তরঙ্গ সংকুল মহাসাগরের মধ্য দিয়ে। তখন সবে মাত্র সন্ধ্যা নেমেছে। একটু বাদে মেঘ পরিদের সাথে গল্প শুরু করবে রাত জাগা তারারা। আকাশে বাতাসে যেন তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে বুঝি। অ্যালিস নামের এই তরুণী তন্ময় হয়ে পড়ছেন স্বামীজির লেখা রাজযোগ আর কর্মযোগ। কি অসাধারণ লেখনী! পরিষ্কার ইংরাজি ভাষায় ওই ভারতীয় সন্ন্যাসী যোগশাস্ত্রের এক একটি দুরূহ বিষয় বর্ণনা করেছেন। কোথাও ভাষার কোনো অস্পষ্টতা নেই, সব কিছু সূর্যালোকের মতোই পরিষ্কার। মেয়েটি বই পড়তে পড়তে অবাক হলেন, বই বন্ধ করলেন, ডেকে উঠে কিছুক্ষণ পায়চারি করলেন, বাইরের আকাশের দিকে তাকালেন। কোণে দেখা আলোর শেষ বিন্দুটি এখনো ধরা আছে দূর দিগন্তের প্রেক্ষাপটে। একটু বাদে ঘন কালো রাত নামবে, কিন্তু অন্য কোথাও সূর্য উঠছে। মানুষের জীবনেও ঠিক এইভাবে রাত আর দিন পাশাপাশি এগিয়ে যায়। অ্যালিসের কেবলই মনে হতে লাগলো যে মানুষটির লিখন শৈলী এত সুন্দর এবং হৃদয়গ্রাহী, সেই মানুষটি নিশ্চয় দেবতার মতো দেখতে। তিনি মনে মনে ভাবলেন, সেই দেবতার সঙ্গে কি কোনোদিন আমার দেখা হওয়া সম্ভব? অস্থির চিত্তে পায়চারি করতে থাকেন অ্যালিস। বারবার ওই লেখকের সাথে দেখা করার সুতীব্র বাসনার জন্ম হয় তাঁর মনের মধ্যে। এটা কি করে সম্ভব? কোথায় স্বামী বিবেকানন্দ আর কোথায় তিনি? কিন্তু শেষ পর্যন্ত অনেক রূপকথাও বাস্তব হয়। আমাদের সৌভাগ্য যে অ্যালিস মিট হ্যান্সব্রোর জীবনেও এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছিল। তার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হয়েছিল, আর তারপর থেকে তার জীবন উপন্যাসে একটির পর একটি মনে রাখার মতো ঘটনা ঘটতে থাকে। কখন যে তিনি স্বামী বিবেকানন্দের একান্ত অনুরাগিনী হয়ে গেলেন আমরা তা জানি না। এই অ্যালিস মিট হ্যান্সব্রোর চোখে বিবেকানন্দ ছিলেন এক সাক্ষাৎ দেবদূত। পরিদৃশ্যমান পৃথিবীতে নানা ঘটনা ঘটে চলেছে। বেশিরভাগ ঘটনা আমাদের মনকে দুঃখ দেয়। মানুষে মানুষে হানাহানি, বর্ণবিদ্বেষ, নারী জাতির ওপর শক্তিশালী পুরুষ জাতির অকথ্য অত্যাচার, কৃষ্ণাঙ্গ মানুষের কান্না, অবদমিত আত্মার হাহাকার। এত সব বিপর্যয়ের মাঝে স্বামী বিবেকানন্দ এক উজ্জ্বল দিক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর প্রশস্ত ললাটে প্রভাত সূর্যের উজ্জ্বল রক্তিম আলো, তাঁর আয়ত দুটি চোখে গভীর প্রত্যয়ের চিহ্ন, তাঁর বলিষ্ঠ দেহে অপরিমাপ্য পৌরুষের প্রতিচ্ছবি, উদাত্ত কণ্ঠস্বরে জীবনকে নতুন করে জানবার সুতীব্র আকাঙ্ক্ষা। সব মিলিয়ে তিনি এমন এক পরিপূর্ণ মানুষ যাকে আমরা আকাশের ধ্রুবতারার সঙ্গে তুলনা করতে পারি। এই পৃথিবীর হাজার হাজার অবসাদাচ্ছন্ন মানুষ
ঠিক সেইভাবে বিবেকানন্দের মুখের দিকে তাকিয়ে থাকে। ভনিতা অনেক হলো, এবার আসুন আমরা আসল গল্পে প্রবেশ করি। একদিন সকালবেলা হেলেন মিড অর্থাৎ অ্যালিসের সব থেকে ছোট বোনটি ছুটতে ছুটতে এসে হাজির হলেন দিদির সামনে। উত্তেজনায় হাঁফাচ্ছেন হেলেন। অ্যালিস অবাক চোখে তাকালেন প্রিয়তমা বোনের দিকে। কি হয়েছে? সস্নেহ কণ্ঠেশ্বরে জানতে চাইলেন। হেলেন বললেন, বিবেকানন্দ লস অ্যাঞ্জেলেস আসছেন। এই দেখো, খবরের কাগজের পাতায় সবকিছু ফলাও করে ছাপা হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অ্যালিসের শরীর জুড়ে শুরু হলো তীব্র শিহরণ। মনে হলো কোন এক অদৃশ্য যন্ত্র বুঝি তাঁর শরীরের কোষে কোষান্তরে বাজিয়ে দিয়েছে জলতরঙ্গের মূর্ছনা। অ্যালিস দেখলেন খবরের কাগজের পাতায় লেখা হয়েছে যে ভারতের রাজপুত্র আসছেন লস অ্যাঞ্জেলসে। তাহলে এখনই ছুটতে হবে ওই শহরে, দেখা করতে হবে স্বামী বিবেকানন্দের সঙ্গে। যে স্বপ্ন শিশুটি তাঁর মনো অঙ্গনে বসে দেয়লা করছিল, সেই শিশুটি এবার বড় হবে, দুহাত বাড়িয়ে দেবে নীল আকাশের দিকে। দু বোন ছুটলেন লস অ্যাঞ্জেলসের 1899 সালের 8ই ডিসেম্বর রাতে লস অ্যাঞ্জেলসের ব্ল্যাঙ্কার্ড হলে স্বামীজির ভাষণ শুনতে। অনেকক্ষণ ধরে অপেক্ষারত অ্যালিস কেবল ভাবছেন, চোখ বন্ধ করলে স্বামীজির যে মুখচ্ছবিটি দেখতে পান, বাস্তব তার সঙ্গে মিলবে তো, নাকি আশাহত হতে হবে তাকে? শেষ পর্যন্ত স্বামীজি এলেন। তাঁর দৃঢ় পদক্ষেপে ফুটে উঠেছে আত্মবিশ্বাসের ছাপ। তিনি উঠে দাঁড়িয়ে সমবেত জনতা মণ্ডলীকে অভিবাদন করলেন। আর তখনই অ্যালিস বুঝতে পারলেন তাঁর স্বপ্নে রাজকুমার দেখতে আরও সুন্দর। স্বামীজির গৌরবর্ণের ত্যাগের প্রতীক গেরুয়া বসন, তাঁর মাথায় অহংকারের উষ্ণীষ। শুরু হলো স্বামীজির ভাষণ। প্রতিবাদ তিনি যেমন তাঁর মেঘমন্দ্রিত কণ্ঠস্বর ভাসিয়ে দেন ইথার তরঙ্গে, নির্বাচিত শব্দ চয়নের মাধ্যমে হাজার হাজার দর্শক ও শ্রোতার হৃদয় জয় করেন, এবারও তার অন্যথা হল না। স্বামীজি অনর্গল উদ্ধৃতি দিয়ে চলেছেন। বোঝা গেল এই ব্যাপারে কতখানি সুপণ্ডিত তিনি। কখনো উপনিষদের কঠিন একটি সূত্র উচ্চারণ করে সহজ সরল ইংরাজিতে তার ব্যাখ্যা করছেন, কখনো আরণ্যক উপনিষদ থেকে কোনো একটি মনোমুগ্ধকর গল্প শুনিয়ে তার অর্থ বিশ্লেষণ করছেন। দেখতে দেখতে কখন যে সভার নির্ধারিত সময় সমাপ্ত হয়ে গেল, অ্যালিস বুঝি তা বুঝতেও পারেনি। তারপর শুরু হলো অ্যালিসের জীবনের এক রোমাঞ্চকর অধ্যায়। তখন স্বামীজি অবস্থান করছেন মিসেস ব্লজেটের বাড়িতে। 13ই ডিসেম্বর সকালে অ্যালিস তাঁর বোন হেলেনকে নিয়ে এলেন স্বামীজির সঙ্গে দেখা করতে। কথায় কথায় নানা বিষয় নিয়ে আলোচনা হলো। অন্তরঙ্গ আলাপচারিতার এই আসরে অন্য এক স্বামীজিকে খুঁজে পেলেন অ্যালিস মিড। আলোচনা সভায় যে স্বামীজিকে দেখে মনে হয়েছিল মননশীল চেতনা সম্পন্ন এক বুদ্ধিজীবী, তিনি এখন কত কাছের মানুষ হয়ে উঠেছেন। কথায় কথায় স্বামীজি অ্যালিসের পারিবারিক অবস্থার কথা জেনে নিলেন। কোন কোন বিষয়ে অ্যালিস আগ্রহ বোধ করেন তাও জানলেন। অ্যালিসের মনে হলো এই মহামানবটিকে তিনি কি তাঁর বাড়িতে অতিথি হিসাবে রাখতে পারবেন না। অনেকক্ষণ ধরে মনের মধ্যে এই ভাবনাটাকে চেপে রেখেছিলেন। অবশেষে অসীম সাহস সঞ্চয় করে অ্যালিস বললেন, স্বামীজি, আমরা খুব সাধারণ পরিবারের মানুষ, ঐশ্বর্য কিছুই নেই। আমার বড় ইচ্ছে যদি আপনি কয়েকদিন আমাদের গৃহে আতিথ্য গ্রহণ করেন। আমার মনের মধ্যে অনেক কথা জমে আছে, মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। জীবন সম্পর্কে কত প্রশ্ন জমা আছে। আমি জানি একমাত্র আপনার কাছেই সেই সব প্রশ্নের উত্তর মজুদ আছে। দয়া করে আপনি কি আমাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন? স্বামীজি ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ। কোনো মানুষের মনে সামান্যতম দুঃখ কষ্ট দিতে পারতেন না। তিনি বললেন, শোনো,
আমি ঐশ্বর্য বাহুল্য পছন্দ করি না। যে পরিবারের হৃদয়ের আকুল আরতি আছে সেই পরিবারই সবথেকে বিত্তশালী। কিন্তু আমি এখন যেখানে আছি, শ্রীমতী ব্লজেটের এই বাড়িতে, এখানে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি যদি এখন এখান থেকে চলে যাই তবে ব্লজেট মিছিমিছি দুঃখ পাবেন। অ্যালিস মিড বাস্তব বিষয়টা বুঝতে পারলেন। অনুরোধ করলেন, অন্তত একবার স্বামীজি কি নৈশ আহারে আসবেন না? বলি বলি করে শেষ পর্যন্ত অ্যালিস মিড রবিবারের ডিনারে স্বামীজিকে আমন্ত্রণ জানালেন। মনের ভেতর দ্বিধা দ্বন্দ্ব। এই আমন্ত্রণটিকেও কি স্বামীজি প্রত্যাখ্যান করবেন? কিন্তু স্বামীজি তা করলেন না। শিষ্যা জোসেফিন ম্যাকলাউডকে সঙ্গে নিয়ে এলেন রবিবার সন্ধ্যায়। অ্যালিস মিডের মনে হল তাঁর বাড়িতে বোধহয় এক স্বর্গীয় পরিমণ্ডল তৈরি হয়েছে। খেতে খেতে নানা বিষয় নিয়ে কথা বললেন স্বামীজি। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তাঁর এই অসাধারণ জ্ঞানের বাহুল্য দেখে অ্যালিস মিড একেবারে অবাক হয়ে গেলেন। স্বামীজি কখনো বিজ্ঞানের একটি দুরূহ বিষয়ের উপর কথা বলছেন, পর মুহূর্তে আবার দার্শনিক চিন্তার জগতে পৌঁছে যাচ্ছেন। মানুষের জীবন যন্ত্রণার কথাও স্বামীজি জানেন। অবশেষে শেষ হল নৈশভোজের আসর। স্বামীজি ঘোড়ার গাড়িতে চড়ে বসলেন। অ্যালিস মিডের মনে তখন জ্বলে উঠেছে আনন্দের বাতি। চোখ বন্ধ করলেন তিনি। মনে হল কে বুঝি তাঁর শরীর স্পর্শ করেছে। বড় পবিত্র এই স্পর্শ। এই পরশের জন্য হাজার হাজার বছর অপেক্ষায় থাকা যায়। তারপর থেকেই অ্যালিস মিড কেমন যেন হয়ে গিয়েছিলেন। এমন আচরণ করতে লাগলেন যা দেখে অনেকের সন্দেহ হল তিনি বুঝি মানসিক স্থিরতা হারিয়েছেন। কথায় কথায় এমন কিছু অসংলগ্ন কথা বলতেন যা শুনে মনে হতে পারে তিনি বুঝি এক উন্মাদিনী হয়ে গেছেন। একদিন বোনকে বললেন, জানিস, আমার কি বলি মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ আবার আমাদের বাড়িতে আসবেন। এ কথা শুনে বোন তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, সে কি রে, তুই কি নিজেকে স্বামী বিবেকানন্দের একান্ত সেবিকা ভাবছিস? জানিস না উনি কত ব্যস্ত। রোজ তাকে একটির পর একটি বক্তৃতা সভায় গিয়ে ভাষণ দিতে হয়, তর্ক বিতর্কের আসরে যোগ দিতে হয়। আজ এই শহর তো কাল অন্য শহর করে বেড়াচ্ছেন। তাঁর বয়েই গেছে তোর কাছে এসে থাকতে। এ কথা শুনে বিন্দুমাত্র আশাহত হলেন না অ্যালিস মিড। তিনি জানেন এই পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে যায় যা অবিশ্বাস্য এবং অলৌকিক বলে মনে হতে পারে। আর একদিন কথায় কথায় অ্যালিস বললেন, আমি স্বপ্নে দেখলাম স্বামীজি খুবই অসুস্থ। কাজের এই বোঝা আর বহন করতে পারছেন না। তাকে কদিন বিশ্রাম নিতে হবে। আমার কি ভালো লাগছে এ কথা ভেবে যে স্বামীজি আমাদের বাড়িতে এসেই বিশ্রাম নেবেন। এবার বেশ বোঝা গেল অ্যালিস মিডের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। বোনেরা চেষ্টা করছেন দিদিকে সব সময় আগলে রাখতে, কিন্তু দিদি যে কোনো কথাই শুনতে চাইছেন না। শেষ পর্যন্ত কিন্তু অ্যালিসের মন গড়া এই কল্পনাগুলি সত্যি বলে প্রমাণিত হয়েছিল। আর তখন বোনেদের মধ্যে জেগেছিল এক বিস্ময়। 25শে জানুয়ারি শীতকালের এক সুন্দর সকাল। আকাশে সূর্যের হাসি। এমন একটা উৎসব মুখরিত পরিবেশে মিড বাসভবনের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামল। 3 বোন বাইরে ছুটে এলেন। অ্যালিসের মন বলছে এই গাড়িতে সওয়ারি হিসাবে আছেন স্বামী বিবেকানন্দ। তাঁর কথাই ঠিক হল। গেরুয়া পোশাক পরিহিত স্বামী বিবেকানন্দ গাড়ি থেকে নামলেন। তার হাতে কিছু বাক্স প্যাঁটরা ছিল। সেগুলি রাখলেন মিড পরিবারের বাড়ির সামনে। তারপর একগাল হেসে আন্তরিক সুরে বললেন, আমি তোমাদের সঙ্গে থাকতে এসেছি। চোখের সামনে বিস্ফোরণ হলেও বোধহয় মিড বোনেরা এত আশ্চর্য হতেন না। তারা 3 জন এগিয়ে এসে স্বামীজিকে অভ্যর্থনা জানালেন। শুরু হলো অ্যালিস মিডের জীবনের
সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুভ সূচনা। তারপর 309 মন্টিরে রোডের এই বাড়িতে স্বামীজি বেশ কয়েকদিন কাটিয়ে দিলেন। এই বাড়িটির চারপাশে ছিল প্রকৃতির সোনালী আলপনা। ছাদে দাঁড়ালে দূরের আকাশে দিগন্ত রেখা চোখে পড়ে। পিছনে সুন্দর সবজি বাগান, নানা রঙের ফুলের হিমেল হাওয়ার পরশে আন্দোলিত। পশ্চিম দিকে বিশাল ওক গাছের তলায় দোলনা ঝুলছে। সেখানে দোল খায় অ্যালিসের ছোট্ট মেয়ে ডরোথি। এই বাড়িতেই থাকেন অ্যালিস মিডের 84 বছরের বৃদ্ধ বাবা মিস্টার মিড। থাকেন মিস্টার মিডের 3 কন্যা, 2 নাতি নাতনি এবং একজন পরিচারিকা। বাড়িটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল পশ্চিমী ধাঁচের 3 কোণা ছাদ। সেখানে গেলে নিজেকে বিশ্বের সম্রাট বলে মনে হয়। গাড়ি বারান্দা আছে সামনে, 2 তলা কুটির। এখানে পা দিলে মনে হয় পৃথিবীর সর্বত্র অপূর্ব শান্তি বিরাজ করছে। অ্যালিস মিডের আমন্ত্রণে সাড়া দিলেন স্বামীজি। অভাবিতভাবেই হলেন তাঁর অতিথি। এই পারিবারিক পরিবেশের মধ্যে স্বামীজি মহা আনন্দে দিন কাটাতে লাগলেন। কেউ এলে ধোপদুরস্ত পোশাক পরতেন, অন্য সময় থাকতেন নেহাত অগোছালোভাবে। এই সম্পর্কে প্রশ্ন করলে স্বামীজি হাসতে হাসতে বলেছিলেন, আমার নিজের বাড়ি, এখানে আমি যা খুশি করব, এতে কার কি বলার আছে। স্বামী বিবেকানন্দের জীবনের অনেকগুলি প্রহর কেটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার মধ্যে এই ক্যালিফোর্নিয়ায় বসবাস করার মুহূর্তগুলিকে তিনি হয়তো কখনো ভুলতে পারেননি। অ্যালিস মিডের সেবা এবং তত্ত্বাবধানে স্বামীজি মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। অ্যালিস ছিলেন 3 বোনের মধ্যে মধ্যমা। তার বাকি 2 বোন স্বামীজির কাছে দীক্ষিতা হয়েছিলেন, কিন্তু অ্যালিস সেই অর্থে দীক্ষামন্ত্র নেননি। তিনি বলতেন, যাকে আমি আমার জীবনের গুরু হিসাবে মেনে নিয়েছি, তার কাছে আবার দীক্ষা নেব কেমন করে? প্রথম দর্শনেই তো তিনি আমাকে দীক্ষিত করেছেন। স্বামীজি অ্যালিসকে স্নেহ করে মাদার মোজেস বলে ডাকতেন। মায়ের মতো সন্তানের সব কিছুর ওপর অ্যালিস মিডের তীক্ষ্ণ নজর ছিল। স্বামীজি প্রাতঃরাশ সারতেন ধীর গতিতে। তার সামনে একটির পর একটি পথ তুলে ধরতেন অ্যালিস মিড। দুপুরে খাবার আসরে উপস্থিত থাকলে তিনি জানতেন স্বামীজি কোন পদটি খেতে ভালোবাসেন। তিনি পরিশ্রম করে সেই পদটি রান্না করতেন। ব্রেকফাস্টে থাকত 2টো টোস্ট, 2টো পোচ করা ডিম, প্রচুর ফল, চিনি ও ক্রিম দেওয়া 2 কাপ কফি। কখনো কখনো 3য় কাপের জন্য অ্যালিস জোরাজুরি করলে স্বামীজি হেসে বলতেন, চিরকালই তো মেয়েদের আবদারের কাছে ছেলেদের পরাজয় স্বীকার করতে হচ্ছে। মেয়েদের কাজই হলো ছেলেদের অকারণে লোভ দেখানো। কথোপকথনের এইসব অংশগুলি শুনলে আমরা বুঝতে পারি অ্যালিস মিডের সঙ্গে তার কি সুন্দর সখ্যের সম্পর্ক ছিল। দেখতে দেখতে 4 সপ্তাহ কেটে গেল। এখন আর স্বামীজিকে নিয়মিত বেদান্ত ক্লাসে গিয়ে ভাষণ দিতে হচ্ছে না। রোজ সন্ধেবেলা বিতর্ক সভার আসরে উপস্থিত থাকতে হচ্ছে না। কিন্তু স্বামীজি একেবারে চুপচাপ বসে থাকার মানুষ নন। তিনি জানেন জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক কাজে লাগাতে হয়। কখন জীবন সূর্য অস্তাচলে যাবে কি জানে। তিনি লাইব্রেরিতে বসে নানা বই পড়তেন। সময় ও সুযোগ হলে বাগানে আপন মনে পায়চারি করতেন। ভালোবাসতেন ছোট্ট মেয়ে ডরোথি ও তার সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে। বাগানে গিয়ে তাদের হাত ধরে রিং অ্যারাউন্ড দ্য রোজ খেলতেন। ভারতীয় পুরাণ থেকে নানান গল্প বলতেন মুখে মুখে। ছবির বই দেখতেন এক শিশুর মতো অপার বিস্ময় নিয়ে। শিশু শিক্ষা সম্পর্কে মিড ভগিনীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। শিশুদের কিভাবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখে শিক্ষা দেওয়া যায় এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরতেন। অ্যালিসের মতে একবার স্বামীজি নাকি ছোট্ট ডরোথি এবং রাল্ফকে কাছে ডেকে ব্যাপিস্টের মতো মন্ত্র শুনিয়েছিলেন।
এবার তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে একটি সংগঠন তৈরি করার কাজে মন দিলেন। অ্যালি স্মিথ চেয়েছিলেন প্যাসাডেনাতে বেদান্ত সোসাইটি তৈরি করতে। স্বামীজি জানতেন হঠাৎ আবেগে পড়ে অনেক কিছু করা যায়, কিন্তু কোনো সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে যে পরিমাণ অর্থবল এবং লোকবলের প্রয়োজন, দুর্ভাগ্যবশত তখন স্বামীজির তা ছিল না। শ্রীমতী অ্যালি স্মিথ কিন্তু এই সংগঠনটি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। শেষ পর্যন্ত অ্যালি স্মিথের স্বপ্ন সফল হল। সংগঠনটির জন্য একটি সংবিধান তৈরি হল। বলা হলো সমস্ত সদস্যকে 10 বছর টাকা দিতে হবে। এই বিষয় নিয়ে নানা তর্ক বিতর্ক দেখা দিল। লস অ্যাঞ্জেলসে বেদান্ত সোসাইটি বেশ সফলতার সঙ্গে কাজ করতে শুরু করল। তখন আমরা অন্য এক অ্যালি স্মিথকে দেখতে পেলাম। অ্যালি স্মিথ এই সোসাইটির কাজে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত থাকতেন। লস অ্যাঞ্জেলস থেকে বেদান্ত সোসাইটি আরও নানা দিকে শাখা প্রশাখা বিস্তার করে। পরবর্তীকালে শ্রীমতী মিড বেলুর মঠে একাধিকবার অর্থ সাহায্য পাঠিয়েছিলেন। শ্রীমতী মিডের প্রচেষ্টায় প্যাসাডেনা এবং লস অ্যাঞ্জেলসে যে বেদান্ত সোসাইটি স্থাপিত হয়েছিল, 1918 সালের পর তা বন্ধ হয়ে যায়। পরে অবশ্য 1930 সালে স্বামী প্রভাবানন্দের প্রচেষ্টায় আবার দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে বেদান্ত সোসাইটির যাত্রা শুরু হয়। এবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। 1899 সালের শেষের দিকে স্বামীজি স্থির করলেন যে তিনি সান ফ্রান্সিসকোর পথে পাড়ি জমাবেন। তাঁর সঙ্গিনী হলেন শ্রীমতী মিড। স্বামীজি সেখানে যাওয়ার আগেই অ্যালিস সেখানে পৌঁছে গিয়ে অনেক মানুষের সাথে কথা বলেছিলেন। তিনি চলে এলেন ফ্রিস্কো নগরীতে, তারপর সান ফ্রান্সিসকোয়। তাঁর একান্ত ইচ্ছা ছিল মার্কিন দেশের বিদগ্ধ মানুষ যেন স্বামীজির সঙ্গে পরিচিত হতে পারেন। এখানে হোম অফ ট্রুথে স্বামীজির থাকার ব্যবস্থা করা হলো। 50 সেন্ট টিকিটের বিনিময়ে স্বামীজির লেকচার শুনতে হবে। এই ভাষণ আসরে যেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকেন, সেদিকেও তিনি নজর দিয়েছিলেন। ভাবতে অবাক লাগে, শ্রীমতী মিড ছিলেন নিতান্ত এক অন্তঃপুরের বাসিন্দা। এতখানি প্রশাসনিক দক্ষতা তিনি অর্জন করলেন কেমন করে? প্রথম দিকে অনভিজ্ঞতার দরুন বারবার তাঁকে ঠকতে হয়েছে। অনেক মানুষ মুখে ভদ্রতার মুখোশ পরে দাঁড়িয়েছেন, অনেকে পিছন থেকে আঘাত করেছেন। তা সত্ত্বেও এক মুহূর্তের জন্য অ্যালি স্মিথ কিন্তু পিছু হটেননি। তার কেবলই মনে হতো স্বয়ং স্বামীজি তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, কোনো কাজে তিনি বিফল হবেন না। পরবর্তীকালে এক স্মৃতিচারণের মাধ্যমে অ্যালি স্মিথ তাঁর ওই সময়ের কর্মপদ্ধতির কথা আমাদের কাছে জানিয়েছিলেন। স্বামীজি যখন ক্যালিফোর্নিয়াতে কাজ করতে গিয়ে নানান বাধার সম্মুখীন হচ্ছেন, তখন অ্যালিস সদা সর্বদা তাঁকে সহযোগিতা ও সাহায্য করে গেছেন। তিনি একটির পর একটি সভার আয়োজন করেছেন। সেই সভাগুলি যাতে ঠিকমতো পরিচালিত হতে পারে তার ব্যবস্থাও করেছেন। তাই দেখা গেল স্বামীজি এই অঞ্চলে যথেষ্ট সংবর্ধনা এবং প্রশংসা অর্জন করেছিলেন। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদপত্রের পাতায় পাতায় স্বামীজির ভাষণের খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে। এমনকি যেসব সাংবাদিকেরা উন্নাসিক প্রকৃতির হয়ে থাকেন, যারা সাধারণত বাদামি বা কালো চামড়ার মানুষদের হিসাবের মধ্যে আনেন না, তাদের অনেকেই স্বামীজির বক্তব্য গুরুত্ব সহকারে প্রকাশ করছেন। মেট্রোপলিটন টেম্পলে স্বামীজির জন্য একটি বক্তৃতা সিরিজের ব্যবস্থা করলেন। তবে অ্যালি স্মিথের এই প্রয়াসটি সফল হয়নি। ইতিমধ্যে হোম অফ ট্রুথে স্বামীজির থাকার বিশেষ অসুবিধা হচ্ছে। অনেক পরিশ্রম করে তুর্ক স্ট্রিটে একটি বাড়ি খুঁজলেন। 1900 সালের 9 মার্চ তারিখে স্বামীজিকে নিয়ে অ্যালি স্মিথ তুর্ক স্ট্রিটে চলে গেলেন। এখানে এসে নতুন পরিবেশের মধ্যে স্বামীজি নিজেকে আবার নতুন করে উজ্জীবিত করে তোলেন। সান ফ্রান্সিসকোতে স্বামীজি 61 বার ভাষণ দিয়েছিলেন। প্রতিবারই ভারতীয় দর্শনের একটি নতুন বিষয়ের উপর আলোকপাত করেছিলেন। যাতে স্বামীজির এই সফলতা চিরকাল স্থায়ী থাকে,
সেজন্য অ্যালিস মিডের দুশ্চিন্তার অন্ত ছিল না। তিনি সদা সর্বদা ছায়ার মতো স্বামীজিকে অনুসরণ করতেন। সদা তৎপর এই মহিলার হাতে থাকত একটি কালো ব্রিফকেস। শুধু যে তিনি স্বামীজির বৌদ্ধিক চর্চায় সাহায্য করেছেন তা নয়, গৃহ কর্মনিপুণা পরিচারিকা হয়ে স্বামীজির দৈনন্দিন জীবনযাত্রার খুঁটিনাটি বিষয়গুলি সামলেছেন। ব্যাংকে কত টাকা জমা আছে সেদিকেও নজর রেখেছেন। তার কর্মপদ্ধতি দেখে অবাক হয়ে স্বামীজি একদা মন্তব্য করেন, তোমাকে দেখে এক মহামানবী বলে মনে হচ্ছে আমার। বলতো এত কর্মপ্রাণোদনা পাও কোথা থেকে? এই হলো স্বামীজির সাথে অ্যালিস মিডের সম্পর্কের কথা। তাঁরা একে অন্যের পরিপূরক ছিলেন। মাদার মোসেজকে স্বামীজি অন্তর থেকে ভালোবাসতেন। কথায় কথায় একদিন বললেন, জানি না কখন তুমি আমার অজান্তে আমার মনের একটা অংশ নিয়ে গেছ। সত্যি একাগ্র চিত্তে অ্যালিস মিড স্বামীজির সেবা করে গেছেন। স্বামীজির প্রতিটি বক্তৃতা সভায় উপস্থিত থেকে তার ভাষণ লিখে রাখতেন। সকাল থেকে রাত পর্যন্ত স্বামীজির দিকে কঠিন নজর রাখতেন। দেখতেন স্বামীজি যেন অতিরিক্ত কাজের চাপে পরিশ্রান্ত না হয়ে পড়েন। স্বামীজি যা খেতে ভালোবাসতেন নিজের হাতে তা রান্না করে দিতেন। স্বামীজি তাঁর এই প্রিয় অনুবর্তিনীকে বারবার কাছে ডেকেছেন। যে কোনো দুঃখ কষ্টের কথা অকপটে বলেছেন, কখনো কখনো ঠাট্টা করেছেন। একদিন বললেন, ভেবো না যে তুমি কোনোদিন পালাতে পারবে, মনে রেখো তোমাকে এক কালকেউটে দংশন করেছে। এই কথা শুনে মৃদু হেসে অ্যালিস মিড বলেছিলেন, আমি আপনাকে ছাড়া বাঁচব না স্বামীজি, তাই আর কখনো এই কথা আমাকে বলবেন না। কিন্তু পৃথিবীর সমস্ত গল্প কথা একদিন ফুরিয়ে যায়, থাকে শুধু মুঠো মুঠো স্মৃতি। স্বামীজির সাথে এবার বোধহয় সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রায় 1 বছর তিনি ছায়ার মতো স্বামীজির পাশে থেকেছেন। এখন এলেন মেয়ের কাছে প্যাসাডেনায়। 1900 সালের মে মাসের শেষে স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন। ভারতে ফিরে আসার পরেও স্বামীজি এক মুহূর্তের জন্য অ্যালিস মিডকে ভুলতে পারেননি। আর অ্যালিস মিডও স্বামীজির স্মৃতিকে অক্ষয় করে রাখার জন্য একটি বৌদ্ধিক গোষ্ঠী করে তুলেছিলেন। দেখতে দেখতে দিনগুলি কেটে গেল। চিঠির মাধ্যমে অ্যালিস মিডের সাথে আগেকার মতো কথা বলতে চাইলেন স্বামীজি। আমরা জানি বাইবেলের মোজেস লাল সাগর পার করিয়ে খ্রিস্টান জাতিকে শেষ পর্যন্ত তাদের পবিত্র ভূমিতে পৌঁছে দিয়েছিলেন। তেমনি স্বামীজির অথৈ কর্মসাগরের একটা বড় সময়কালকে টেনে নিয়ে গিয়েছিলেন অ্যালিস মিড। তিনি স্বামীজিকে জীবন সমুদ্র পার করে এমন এক উপত্যকায় নিয়ে গিয়েছিলেন যেখানে সদা সর্বদা হাজার সূর্যের আলো দেখা যায়। আর এভাবেই বোধহয় মাদার মোজেস নিজের নাম সার্থক করেছেন, এ কথা আমরা অনায়াসেই বলতে পারি।